আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বিজয়, আজকে এই মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে বা এই যে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসকে নিয়ে আমাদের দেশের একটা মানে মস্তিষ্ক বিকৃত যেই শ্রেণীর মানুষটা রয়েছেন তারা নিতান্তই সংখ্যায় কম। ২-৪ জন। এই ২-৪ জন সংখ্যায় কম। এই যে মস্তিষ্ক বিকৃত মানুষরা তারা যে বলতেছে বাংলাদেশের যেই বিজয় দিবস এটা মূলত ভারতের বিজয় দিবস হিসেবে তারা দেখাচ্ছে। এই ক্ষেত্রে তারা নরেন্দ্র মোদীর যে ফেসবুক পোস্ট নিয়ে আসতেছে এবং বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের যে বিজয় বা সেই বিজয় অনুষ্ঠানের যে স্বাক্ষর অনুষ্ঠান সেখানে এই যে ভারতের প্রতিনিধি থাকার বিষয়টা তারা মানে বলতেছে যে ভারতের কাছে আত্মসমর্পণ করছে, এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং আপনার লক্ষ লক্ষ মা বোনের এই ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জিত হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে বা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জনের পিছনে যারা জীবন দিয়েছেন তাদের সংখ্যা নিয়ে হয়তো অনেকে বিতর্ক তোলেন। সেই ক্ষেত্রে একটা কথা এখানে আমি একটু বলতে চাই যে ভাইজান, আপনি কেন বিতর্ক এখানে করতে চাইবেন বা আপনি কেন বিতর্ক করবেন? কেননা আপনি তো বাংলাদেশি, আপনি তো বাঙালি, আপনার তো বিতর্ক করার কথা না। এটা নিয়ে বিতর্ক করলে করতে পারে পাকিস্তান, এটা নিয়ে বিতর্ক করতে পারে যে পরাজিত শক্তি, কিন্তু আপনি তো পরাজিত শক্তি হিসেবে আমি আপনাকে দেখি না। আপনি কেন এটা নিয়ে বিতর্ক তুলবেন? এটা কেন আপনার ৩০ লক্ষকে কেন আপনি ৩,০০০ বলবেন বা ২,০০০ বলবেন বা কেনই বা এটার সংখ্যা নিয়ে বিতর্ক করবেন? আপনি যদি জার্মানিতে গিয়ে জিজ্ঞেস করেন যে এই যে হলোকাস্টে মানে যে মৃত্যুর সংখ্যা কত, এটা আপনার জিজ্ঞাসা করা সেখানে এখতিয়ারও আপনার নাই। আপনি জার্মানির নাগরিক হলেও জিজ্ঞাসা করতে পারবেন না, এই জন্য আপনাকে জেলে নেওয়ার বিধান আছে সেখানে। কিন্তু আপনি বাংলাদেশি হইয়া আপনি বাংলাদেশের আলো বাতাস এই স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশের থাইকে আপনি কেন এটা নিয়ে বিতর্ক তুলবেন সেটা আমার মাথায় আসে না। এখন যদি আপনি এটা নিয়ে বিতর্ক তোলেন, আপনি হয় মস্তিষ্ক বিকৃত কোনো ব্যক্তি, অথবা আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করতেছেন বলে আমি মনে করব। যাচ্ছি আমরা আপনার এই যে বাংলাদেশের যেই স্বাধীন সার্বভৌমত্ব বা স্বাধীনতা যেই আমাদের এই বাংলাদেশের বিজয় দিবসকে যারা বলতেছে যে ভারতের কাছে এখানে আত্মসমর্পণ করছেন, এই বিষয়টা আমি একটু আলোচনা করি। আপনারা জানেন যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই যে যে বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে, এই অর্জনের পিছনে দীর্ঘ ৯ মাসের আমাদের পরিশ্রম রয়েছে। অর্থাৎ এই ৯ মাসের যুদ্ধে ৯ মাস যুদ্ধে বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করছে, অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এই বাংলাদেশ স্বাধীন বা বিজয় হওয়ার জন্য এখানে ভারতের সমর্থন সহযোগিতা প্রত্যক্ষ পরোক্ষ সবই লাগবে। কেননা আপনারা জানেন এই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালেই ভারত কিন্তু তার সব কিছু দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করছেন। এই বাংলাদেশের যুদ্ধের জন্য আমার দাদা অস্ত্র দেয় নাই, আপনি যে সমালোচনা করেন আপনার দাদাও দেয় নাই, আপনার বাবাও দেয় নাই, আমার বাবাও দেয় নাই। এই অস্ত্র ভারত দিয়েছে, ভারত প্রশিক্ষণ দিয়েছে, ভারত খাবার দিয়েছে, রসদ দিয়েছে, গোলাবারুদ দিয়েছে, যত যা কিছু দরকার তখন ভারত দিয়েছে। তারপর ভারত এই যে আমাদের লক্ষ লক্ষ যে সমস্ত শরণার্থী গিয়ে ভারতের শরণার্থী ক্যাম্পে গিয়ে আশ্রয় গ্রহণ করছে তাদের খাবার দিয়েছে। এখন আপনি যদি বলেন যে ভারত ৭ দিন যুদ্ধ করে কি বাংলাদেশ স্বাধীন করে দিছে, ভারত কেন নিজেদের বিজয়ের কথা কয়? এই ক্ষেত্রে আপনার জ্ঞাতার্থে এটা আমি একটু বলে রাখতে চাই যে ভারত এই মুক্তিযুদ্ধের শুরু থেকে বাংলাদেশের পাশে ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে। ভারত জাতিসংঘে
যেই কূটনৈতিক যুদ্ধ করেছে সেটা আপনার চোখে পড়ে না? ভারত বিভিন্ন দেশের সাথে যেভাবে কূটনৈতিকভাবে এখানে যুদ্ধ করেছে সেটা কি আপনার মনে হয় না? ভারত এই যে দেশি বিদেশি বিভিন্ন জনমত যে তৈরি করার জন্য যেভাবে আন্তর্জাতিক লেভেলে যেভাবে যুদ্ধ করেছে ইন্দিরা গান্ধী, সেগুলো আপনার চোখে পড়ে না? আপনি কোন হিসাবে বলেন যে এটা ভারত 3 দিনের যেন আয়সা 7 দিনের বা 13 দিনের যুদ্ধ করেছে আয়সা? তারপর বাদ দিলাম সেই কথা। এই যে বাংলাদেশের যুদ্ধটা যেটা হয়েছে, এটা ভারত এবং বাংলাদেশের যৌথ একটা যুদ্ধ ছিল। এখন ভারত প্রাথমিকভাবে যে যুদ্ধটা করেছে সেটা এই জন্য এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে কূটনৈতিকভাবে যুদ্ধটা করেছে, অর্থাৎ সরাসরি সামনে আসেনি। কেননা এখানে কিন্তু আন্তর্জাতিক কিছু নিয়ম রুলস রেগুলেশন আছে। তাই ভারতের এই যে 100 বছরের ইতিহাস, 1000 বছরের ভারতের যে ইতিহাস, এখন আপনি বলবেন যে আপনি ভারতের ইতিহাস কইতে আছেন কইতে, আপনি কইতে আছেন বাংলাদেশের কথা। আপনি দেখেন ভারতের যে মহাভারত আজকে রচিত হয়নি, ভারতের যেই রামায়ণ আজকে রচিত হয়নি, ভারতের যে এই যে বিশ্ব সভ্যতা, ভারত যে একটা অবস্থায় আছে, সেখানে আমরা বাংলাদেশ কোন পর্যায়ে আছে আপনি একটু চিন্তা করে দেখেন। শূন্য আবিষ্কার করছে ভারতীয়রা কত আগে, চিন্তা করছেন? এখন তারা আন্তর্জাতিক কূটনৈতিক, আন্তর্জাতিক এই সমস্ত বিষয়গুলো জানে। আমাদের মতো হাঁটু নিচে বুদ্ধি নিয়ে ভারত এই যুদ্ধে নামে নেয়। সুতরাং ভারত এই জন্যই প্রাথমিকভাবে তারা আড়ালে থাইকে যুদ্ধ করছে, কূটনৈতিকভাবে বিভিন্ন কার্যক্রম করছে, কিন্তু পরোক্ষ যেটা বলা হয় যে গোপনে সব কিছু, যেন অস্ত্র শস্ত্র যেমনি যা লাগে প্রশিক্ষণ সব দিছে, এটা তো ওপেন সিক্রেট। তারপরে ভারত সরাসরি যুদ্ধে নামে নেয়। এখন 1971 সালের 3 ডিসেম্বর যখন পাকিস্তান তার অপারেশন চেঙ্গিস খান নামের একটা অপারেশন শুরু করেছিল ভারতের উপরে, ভারতের যে বিমানবন্দরগুলো আছে 8টা বিমানবন্দরের সিরিজ হামলা করেছিল। হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করেছিলেন। এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করার পরপরই ভারত প্রকাশ্যে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াইছে। এই প্রকাশ্যে যুদ্ধে জড়ানোর কারণে 1971 সালে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আসছে। হ্যাঁ, এখানে একটু কিন্তু কথা বিতর্ক আমি শেষ করে দিচ্ছি। এই যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর কারণে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিষয়টা এরকম না। আমরাও তখন আমাদের যুদ্ধটা ওই যে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমরা যুদ্ধটা বিজয়ের দ্বারপ্রান্তে আসছে। এখন পাকিস্তান যখন দেখে এখানে ভারতকে আরও বেশি সামনে নিয়ে আসতে হবে, যেহেতু ভারত পিছনে খেলতেছে, ভারত পিছনে যেহেতু কুটচাল দিতেছে, তাই ভারতকে বিশ্বের দরবারে একটু প্রকাশ্যে আনার জন্য পাকিস্তান কৌশলগতভাবে হামলা করছে সরাসরি ভারতের বিমানবন্দরগুলোতে। তখন ভারত তার মুখোশ খুলতে বাধ্য হয়েছে, তখন তারা যুদ্ধে জড়ায় গেছে একদম প্রকাশ্যে। তখন বাংলাদেশ এবং ভারতের যেই মিত্রবাহিনী যে যৌথ বাহিনী, মুক্তিযুদ্ধ এবং মিত্রবাহিনী দুইটা মিলে এখানে যৌথ বাহিনী গঠিত হয়েছে। এই যৌথ বাহিনীর নেতৃত্বে তখন যুদ্ধ করছিলেন, যুদ্ধ করে পাকিস্তানকে হারানো হয়েছে। এটা আমি হয়তো বাঙ্গাভাবে বলতেছি, কিন্তু ক্লিয়ার আপনি দেখেন, সুন্দর ইতিহাস লেখা আছে। হ্যাঁ, এই যে যৌথ বাহিনী যুদ্ধ করার পরে তখন যখন আত্মসমর্পণের সময় আসলো, পাকিস্তান যখন দেখলো যে তারা আর পারবে না, তখন তারা আত্মসমর্পণ করবে। এখন আত্মসমর্পণ করতে চাইলে তারা জেনেভা কনভেনশন আছে, সেই জেনেভা কনভেনশনের আওতাধীন বা আওতায় নিরাপত্তা পাওয়ার জন্য, অর্থাৎ তারা আত্মসমর্পণ করলে তাদেরকে যে মাইরা না ফেলায় বা তাদের যাতে নিরাপত্তা দেয়, অর্থাৎ এটা আলাদা আইন আছে। যে বাংলাদেশে ওই যে ফিটায় মারা লেবে, বাংলাদেশে যেমন দরিয়া নিয়ে গুজন গুম করে ফেলাবে, সিস্টেমটা এরকম না। এখানে আলাদা জাতিসংঘের যে জেনেভা কনভেনশনের আইন আছে, ওই আইনের অধীনে যে কোনো যুদ্ধবন্দী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। এখন সেই নিরাপত্তা পাওয়ার জন্য তখন এই পাকিস্তান কিন্তু আত্মসমর্পণ করবে কাদের কাছে? যৌথ বাহিনীর কাছে। এখন ভারতের যিনি সর্বাধিনায়ক তিনিও এখানে ছিলেন না, বাংলাদেশের যিনি সর্বাধিনায়ক তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই উভয় বাহিনীর উভয় যে যৌথ বাহিনীর ভারতের যিনি সেনাপ্রধান অর্থাৎ তিনিও ছিলেন না, বাংলাদেশের যিনি ভারতের বলতে এখানে ভারতের ইস্টার্ন কমান্ডের যিনি ছিলেন আর কি, হ্যাঁ, শ্যাম মানেকশা আর কি,
তিনি ছিলেন না, বাংলাদেশের জেনারেল এম.এ.জি. ওসমানী তিনিও ছিলেন না। অর্থাৎ দুই প্রধান, মিত্রবাহিনী আর মুক্তিবাহিনী, দুই প্রধানে কেউ ছিলেন না। এদের প্রতিনিধি হয়ে আসছেন কে? ওই যে জেনারেল জগদীশ সিং অরোরা, সেই অরোরা সাহেব আসলেন, সেখানে তিনি স্বাক্ষর করলেন। আমাদের বাংলাদেশের পক্ষে তখন ছিলেন এই যে আপনার, তার সংক্ষেপ নাম যেটা এম.এ. আর সংক্ষেপ নামটা হয়েছে এ.কে. খন্দকার আর কি, বিমান বাহিনীর ছিলেন। হ্যাঁ, লেফটেন্যান্ট সম্ভবত এ.কে. খন্দকার এরকম নামটা। এই এ.কে. খন্দকার তখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এখন এই যে ভারতীয়রা, অর্থাৎ নরেন্দ্র মোদী যেটা তার ফেসবুক পোস্টে যেটা বলে বা তার ভাষণে যেটা বলে তাদের বিজয়, হ্যাঁ, এটা তো মিথ্যা কিছু না। আমি আবারও বলতেছি, নরেন্দ্র মোদী এটা তাদের বিজয় বলতেছে, এটা মিথ্যা কিছু না, এটা 100% সঠিক। আপনি জানেন না, আপনি এটা নিয়ে বিতর্ক করেন, এটা আপনার ব্যর্থতা। আমি না জানলে আমার ব্যর্থতা। কিন্তু এটা নরেন্দ্র মোদী বলুক বা যে কোনো ভারতের যে কোনো সরকার প্রধান বা যে কোনো ব্যক্তি বলুক, এটা তারা সঠিক। কেননা ওই দিন 3 তারিখের পর থেকে, ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান যখন ভারতের উপরে সরাসরি হামলা করছে, ভারতের বিমানবন্দরে হামলা করছে, 8টা বিমানবন্দরে, তারপর তো ভারত সরাসরি যুদ্ধের ঘোষণা দিছে পাকিস্তানের বিরুদ্ধে। আর এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, ওই যুদ্ধটা কিন্তু শেষ হয়েছে এই 16ই ডিসেম্বর আইসা। আর বাংলাদেশ তো যেহেতু যুদ্ধের ভিতরেই ছিল, তাও পাকিস্তানের সাথে, ওই যুদ্ধটাও তো শেষ হয়েছে এই 16ই ডিসেম্বরে। অর্থাৎ বাংলাদেশেরও বিজয়, ভারতেরও বিজয়। এখন এই যে ভারতের, আপনি একটা বিষয় লক্ষ্য রাখেন, এই যুদ্ধে ভারতের প্রায় বলা হচ্ছে যে 4,500 থেকে 5,000-এর মতো সৈন্য, মানে এটা আমি অনুমানিক বলতেছি, এরকমই সংখ্যাটা, মানে 4,000 প্লাস। এখন 4,500 বা 4,000 থেকে 5,000-এর মতো সৈন্য ভারতের এই যুদ্ধে মারা গেছে। এখন আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা, আমরা কি একটা মানুষও কি ভারতীয় ওই সৈন্যদেরকে স্মরণ করে একটা পোস্ট দিছি, একটা সমবেদনা জানাইছি, একটা বিবৃতি দিছি? আমাদের সরকার দিছে? দেয় না। আমরা আমাদের বিজয় দিবস আমরা উদযাপন করতেছি বা উদযাপন করি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি এই যে পরপর 2 বছর বিজয় অনুষ্ঠানে বা বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি প্যারেড গ্রাউন্ড, যেটা বড় প্যারেড হয়, এটা একটা ইতিহাসের বা একটা ঐতিহ্যের অংশ হিসাবেই থাকে প্যারেডটা, সেটা তিনি বন্ধ রাখছেন। এটা আলাদা বিষয়, আলাদা, এখানে বিতর্ক করতেছি না। এখন আমরা আমাদের বিজয় পালন করতেছি, তদ্রূপ ভারত তাদের সেই বিজয় পালন করতেছে। এখন এটা ভারতের একদিকে বিজয়, আমাদের একদিকে বিজয়। তাই ভারতেরটার মতো, যেমন আমরা ভারতের কোনো সৈন্যকে নিয়ে বা ভারতের একটা মানুষের, মানে যারা হত্যা হয়েছে, বাংলাদেশকে সাপোর্ট করতে এসেও যারা এই যে নিহত হয়েছে, তাদের কাউকে আমরা কিন্তু স্মরণ করি না। আমরা শুধু আমাদের যে লক্ষ লক্ষ মা বোন, আমি শুরুতেই কিন্তু যেটা বলছি, আমাদের বিষয়টা আমরা বলছি, কিন্তু লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, হ্যাঁ, আমাদেরটা আমরা কিন্তু বলছি, আমরা কিন্তু ভারতের কথা এখানে উল্লেখ করিনি। এখন ভারতও তদ্রুপ তাদের কথা বলে তারা তাদের বিজয়টা উদযাপন করে। এখানে আপনি যে বলেন যে ভারতের কাছে আত্মসমর্পণ করছে, এটা ভারতের বিজয়, আমাদের বিজয় না, আপনি নিহাত বোকা। আমি হয়তো এখানে ভিডিওটা সম্পূর্ণ সাজায় হয়তো বলতে পারিনি, আপনি ক্লিয়ার সুন্দর সাজানো ভিডিও অনেক পাইবেন, ইতিহাসে সুন্দরভাবে লেখা আছে। হ্যাঁ, আপনি বলবেন যে আসলে এটা আওয়ামী লীগের বানানো ইতিহাস। না ভাইয়া, আপনার উদ্দেশ্যে আমি বলি ভাই, এটা আসলে আওয়ামী লীগের আমলে বানানো ইতিহাস না। এটা আপনি জানেন যে জিয়াউর রহমানের সময় যেন মানে স্বাধীনতা যুদ্ধের যে সমস্ত দলিলপত্রগুলো সংরক্ষিত করা হয়েছে হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত, এই স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রগুলোতে কিন্তু লেখা আছে সুন্দরভাবে, মূল দলিলের যেই কপি সেখানে আছে। সুতরাং এটা নিয়ে আপনি যতই যেন, মানে আপনি আপনারটা, অর্থাৎ এখানে আপনি যেটা বলেন এটা তো অধিকাংশই জামাতি বয়ানটা আর কি। এখন আপনি যতই এখানে বয়ান দেন, বয়ান দিয়া বঙ্গবন্ধুরে একদম মাইনাস করে ফেলান এই ইতিহাস থেকে, সমস্যা নাই। আপনি সেখানে কি আইনা কি গোলাম আজমকে বয়াইতে পারবেন? আপনি সেখানে আইনা কি যেন আপনার কি বলে যেন মতিউর রহমান নিজামীকে বসাইতে পারবেন? আপনি সেখানে আইনা কি কাদের মোল্লাকে বসাইতে পারবেন? পারবেন না। সুতরাং এই যে ইতিহাস বিকৃতি কেন ভাই? লাভ কি? শুধু শুধু এই যে 1971 সালে আপনাদের যে চরিত্র,
এই চরিত্রটা এই যে এখন বিতর্ক ছড়ায়া বা বিতর্ক নিয়ে আইসা বা বিতর্ক করে মূলত মানুষের কাছে ওই যে পূর্বের ইতিহাসটা বা পূর্বের আপনার সুযোগ পাইলে যে কী করতে চান, যেটা আমরা এই প্রজন্ম জানি না যে আসলে আপনারা কী করছিলেন তখন, আমরা শুনে শুনে হয়তো মানে মানুষের কাছে শুনছি, বাবা বা দাদা কারো কাছে শুনছি বা কোনো শিক্ষকের কাছে শুনছি, সেই হিসাবে আমরা হয়তো আপনাদেরকে চিনেছি। কিন্তু এখন আপনারা এই যে কথায় আপনাদের সাম্প্রতিক যে সমস্ত বক্তব্য, এগুলোতে আসলে আমরা আরও নতুনভাবে আপনাদেরকে চিনতেছি। সুতরাং এই যে বাংলাদেশের যে বিজয়, এটা যেন ভারতের বিজয় না, আবার ভারতের যে বিজয় সেটা আমাদের বিজয় না। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, বাংলাদেশ এবং ভারতের বিজয় উভয়টাই একই দিনের, একই সূত্রে গাঁথা। এখন এখানে ভারত ভারতের মতো করে পালন করে, বাংলাদেশ বাংলাদেশের মতো করে পালন করে। তা আশা করি আপনি আর এই বিতর্ক করবেন না, এই সমস্ত বিষয়গুলো আর সামনে না আনাই ভালো। কেননা বাংলাদেশের এই যে স্বাধীনতার যে আমাদের যে বিজয়ের প্রায় 54 বছর শেষ, 55 বছরে পদার্পণ করে আমরা যদি এখনও আমাদের সেই বিজয়ের মানে বিজয় দিবস আমাদের না, আমরা এখনও বিজয় অর্জন করিনি, বা আমরা এই যে কী বলে যে শহীদদের সংখ্যা নিয়ে, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা বিতর্ক করি, এই বিতর্ক সারা জীবন করতে পারবো। এখনও যদি আমরা 55 বছরও যদি এসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক করি, তাহলে আমাদের দেশটা কবে আসলে আমরা ঐক্যবদ্ধ হব, কবে আমরা মানে দেশের সামনে এগিয়ে নিয়ে আসব। তাই এই সমস্ত বিতর্ক আশা করি আমরা সবাই বাদ দিব। আপনি বিতর্ক করার কারণে আমার হয়তো উত্তর দিতে হয়, আমি বিতর্ক করার কারণে আপনার উত্তর দিতে হয়। তাই এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে আমরা আসুন দেশটা এগিয়ে নিয়ে যাই, যে যার যার মতো করে যতটুকু পারি দেশকে সহযোগিতা করতে চেষ্টা করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে দেখতে পারেন, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।